গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা, পুরনো বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় আইজিপির দুঃখ প্রকাশ, পুলিশের হাতে মারণঘাতী অস্ত্র দেয়া নিয়ে প্রশ্ন। পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় স্বনির্ভর হওয়ার তাগিদ বিএনপি নেতাদের, স্বৈরাচারকে আশ্রয় দেয়ায় দিল্লির সমালোচনা অলি আহমদের। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য টিআইবি পুরস্কার পেলেন যমুনার আলামিন হক, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হবে এমন জানালেন প্রেস সচিব। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 2 সদস্যের বেঞ্চ প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তথ্য ও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে 200-র বেশি মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে পতিত সরকার প্রধানের বিরুদ্ধে। ইন্টারপোলে রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার বিদ্বেষমূলক বেশ কয়েকটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়, যা পরিবর্তিত পরিস্থিতি ও মামলার তদন্ত কাজ বাধাগ্রস্ত করছে বলে মনে করে প্রসিকিউশন। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানিতে সেসব বিদ্বেষমূলক বক্তব্য পড়ে শোনান আইনজীবী। পরে আদালত এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। প্রসিকিউশন বলছে এই ধরনের হেইট স্পিচের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে, তাই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। এসব বক্তব্য পরবর্তীতে যেন প্রচার না হয় সেজন্য ইউটিউব, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হেড অফিসেও চিঠি দেবে প্রসিকিউশন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। গেল 18 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, সংলাপে কারা কারা অংশ নিতে পারে তা কি ইতোমধ্যে জানতে পেরেছেন? বিস্তারিত জানাবেন।
সোহার, আজকে যে বৈঠকটি সেখানে মূলত শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায়ের যেসব নেতারা রয়েছেন এবং যারা আসলে ধর্মীয় সম্প্রদায়ের সদস্য, বড় বড় যেসব যে আমরা যদি বলি যে এখানে যেসব গ্রুপগুলো রয়েছে এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের সদস্যরাই কিন্তু আজকে আসছেন এই যে আজকের যে বৈঠকে সেখানে। এবং আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং সেই জাতীয় ঐক্যের আহ্বান জানানোর পর, জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পর থেকে কিন্তু আসলে অনেক দিন হয়ে গেছে এবং এর মধ্যে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমরা এর মধ্যে সম্প্রতি যেটি দেখতে পাই যে আসলে ভারতের যে অপপ্রচারগুলো রয়েছে এবং ভারতীয় মিডিয়া যে অপপ্রচারগুলো চালাচ্ছে সেগুলোর বিষয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছে যে তারা আক্রমণাত্মকভাবেই প্রচারণাগুলো চালাচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে, এবং যেহেতু এখানে একটি ধর্মীয় সহিংসতার বিষয়টিকে আসলে এখানে বাইরের গণমাধ্যমগুলো তারা এটি প্রতিষ্ঠিত করতে চাইছে এবং সেই বিষয়টি তাদের যে ভুল ধারণা বা তাদের যে প্রোপাগান্ডা সেটিকে ভুল প্রমাণিত করতেই কিন্তু জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে নস্যাৎ করার জন্য কিন্তু এই জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখি তারই ধারাবাহিকতায় প্রথমে ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। এরপর তিনি গতকালকে সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং আজকে সেই যে জাতীয় ঐক্যের যে আহ্বান, সেই আহ্বানের ধারাবাহিকতায় আজকে যেসব ধর্মীয় সম্প্রদায়ের নেতারা রয়েছেন, ধর্মীয় সম্প্রদায়ের অন্যান্য যারা আছেন তারা কিন্তু আজকে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সাথে এবং এর মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকেও কিন্তু শাহেখ আহমদুল্লাহ এসেছেন এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনেকেও কিন্তু এর মধ্যে এসে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে উপস্থিত হয়েছেন। সোহার, তানভীর সবশেষ তথ্য দিচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর কাছে এবার দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তবে তিনি জানিয়েছেন মামলায় নাম থাকলেই গণহারে কাউকে গ্রেফতার করা হবে না। বলেন পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে। সকালে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাহিনী কাজ করছে। জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। দেশের টাকায় কেনা অস্ত্র গুলিতে প্রাণ হারান ১৫০০-এর বেশি ছাত্র জনতা। প্রশ্ন ওঠে আন্দোলন দমাতে মারণাস্ত্রের ব্যবহার নিয়ে। বিষয়গুলো নিয়ে সম্প্রতি দুঃখ প্রকাশ করেছেন নতুন ডিএমপি কমিশনার। বৃহস্পতিবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুঃখ প্রকাশ করলেন আইজিপি। জানালেন পুলিশকে মারণঘাতী অস্ত্র দেওয়ার ঘটনায় উদ্বেগ তিনি। সময় এসেছে সুষ্ঠু অস্ত্র নীতিমালা তৈরি করার। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে। সংখ্যায় কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান জানাতে পারেননি বাহারুল। বলেছেন যারা গুলি চালিয়েছে আর যাদের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারা এর দায় এড়াতে পারবে না। হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছুতে সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। আন্দোলনে নিহতদের ঘটনায় যেসব মামলা হয়েছে সেগুলোর এফআইআরে অনেক নাম নিয়ে প্রশ্ন আছে। আইজিপি বলেন শুধু মামলায় নাম থাকলেই গ্রেফতারে যাবে না পুলিশ। বাহিনীর রাজনৈতিক ব্যবহার বন্ধে সংস্কার কমিশন থেকে সুপারিশ আশা করেন তিনি। যারা মনে করছে যে না এখন আমরাই দেশের মালিক হয়ে গেছি, এখন আমাদের কথাই চলতে হবে থানা ইত্যাদি, ওই সব সমাজের ওই রকম প্রভাবশালী লোক হয়তো যারা মনে করছে যে আমার কথা চলতে, মানে এটা তো আমরা হতে দিতে পারি না। তাহলে আগের 15 বছর কি দোষ করছিল? সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাজ্য। এতে জঙ্গিবাদের প্রসঙ্গ আসে। আইজিপি বাহারুল জানালেন জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে, তবে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছে বাহিনীর সদস্যরা। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে এবং আগুন দিয়ে সে দেশের পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় সে দেশের উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের মতে, ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সে দেশের রাজনীতিক, নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। ফারাক্কা অভিমুখে লং মার্চ করার কথাও বলেন তিনি। স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, সে নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এভাবেই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতারা বলেন, পতিত নিষ্ঠুর সরকারকে পছন্দ করলেও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না ভারত। যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে। আরেক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবেই আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আর বিলম্ব নয়, এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। হুঁশিয়ার করেন ফারাক্কা অভিমুখে লং মার্চ করার। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে। সমস্ত কার্ড কেবল আপনাদের হাতে নেই, বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে। এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। পাশের বাড়িতে যদি আগুন লাগে, সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে। বন্ধু রাষ্ট্রের সঙ্গে সংকটময় অবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতি, কূটনীতি ও তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেন নেতারা। এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনো বন্ধ হয়নি, এটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন অলি আহমদ। বলেন, এভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মমতার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেজন্য বরং সেখানেই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধান করা প্রতিবেদনগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবার অনুসন্ধানী সাংবাদিকতায় অন্যান্যদের মধ্যে পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলামিন হক অহন। অনুষ্ঠানে ডক্টর ইফতেখার বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিআইবি। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বেড়েছে, আগের তুলনায় আগ্রহ বেড়েছে এবং তার গ্রহণযোগ্যতা বেড়েছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। আমরা জার্নালিজমটারে কঠিন করতে চাই না, বাট জার্নালিজম যাতে ইথিক্যালি গ্রাউন্ডেড থাকে সেটা আমরা করতে চাই। আলাদা স্পেশাল ইনভেস্টিগেটিভ ইউনিট আমাদের সংবাদ মাধ্যমগুলো করবে কিনা, যদি করে তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হবে। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়, তবে এবার তুরাগ থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে। এক মা ও তার 2 বছরের সন্তানকে এসিড মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসিডে সেই নারীর চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটি চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তার কোলে থাকা 2 বছরের সন্তানও দগ্ধ হয় এসিডে। এ ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত 21 নভেম্বরের ঘটনা। তুরাগ থানা তারা মার্কেট এলাকায় ভাসুরের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। কোলে ছিল তার 2 বছরের কন্যা সন্তান মিজু রানী। বাসার গেইটে পৌঁছালে নাইম নামে এক ছিনতাইকারী তার গতিরোধ করে। রহিম নামে কাউকে চেনেন কিনা এমন প্রশ্নে সাথীকে বিভ্রান্ত করে সে। কিছু বুঝে ওঠার আগেই অ্যাসিড নিক্ষেপ করে ছিনিয়ে নেয় স্বর্ণের চেইন। ঝলসে যান সাথী ও তার সন্তান। এ ঘটনায় 22 নভেম্বর তুরাগ থানায় মামলা করেন ভিকটিমের ভাসুর। পুলিশ জানায় ঘটনার পর গা ঢাকা দেয় নাইম। ঢাকার বাসা ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে। বুধবার বাড়ি থেকেই নাইমকে আটক করে পুলিশ। চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুটে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। অ্যাসিড নিক্ষেপ করে ছিনতাইকে ভিন্ন ধর্মী অপরাধ হিসেবে দেখছে পুলিশ। তারা জানায় ব্যাটারি চালিত অটোরিকশায় ব্যবহৃত অ্যাসিড কিনে সেটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত নাইম। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ। ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেইনটা ছিনতাই করে। ভিকটিম সাথী রানী ও তার সন্তান এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ছোট্ট মেয়ে কিছুটা সুস্থ হলেও 2 চোখই হারানোর শঙ্কায় সাথী রানী। কোনো অপরিচিত বা অপ্রয়োজনে কারোকে কোনো অ্যাসিড যেন কারো হাতে না যায়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।